চাপ বাড়াবে মধ্যবিত্তের উপর। শিল্পের উৎপাদন খরচ নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। আবারও অস্থির রাজধানীর চালের বাজার। কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে দাম। সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। সবজির বাজারে স্বস্তি, দাম কমেছে ডিম মুরগির। আসছে বাজেটে ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কমানোর দাবি আবাসন ব্যবসায়ীদের। খাতের স্থবিরতা কাটাতে চান কালো টাকা সাদা করার সুযোগ। কর ফাঁকি রোধে সরকারকে সজাগ থাকার পরামর্শ। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে তৈরি পোশাক শিল্প। নীতি কৌশলে এগিয়ে ভারত ভিয়েতনাম। প্রতিযোগিতার বাজার দখলে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব। এবং মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের বিশ্ববাজারে চরম অনিশ্চয়তার দাবি রাশিয়ার। দৈনিক চাহিদা বেড়েছে 12 লাখ ব্যারেল, তথ্য ওপেকের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বিনা মজুমদার। শুরুতেই পদ্মা নদীতে বাস ডুবির খবর। রাজবাড়ীর দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। যাত্রীরা আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। কিছুক্ষণ আগে চালক ও হেলপারকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। দৌলতদিয়ার 7 নম্বর দর্শক, আপনারা এরই মধ্যে জানেন যে দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবে গেছে। সকাল 9টা 25 মিনিটে বাসটি দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে আসে এবং আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ফেরি করবি ফেরিতে এই বাসটি এসে ওঠে এবং ওঠার পরেই এখানে ফেরির যে ডালা আছে এই ডালা ভেঙে বাসটি একেবারে পদ্মা নদীতে ডুবে যায়। ঠিক এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে উদ্ধারকারী জাহাজ হামজা এখানে এসেছে। উদ্ধারকারী জাহাজ হামজা তাদের যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রমটি এরই মধ্যে শুরু করেছে। তাদের যে ক্রেন, এই ক্রেনটি তারা বাঁধার চেষ্টা করছে বাসের সঙ্গে। নদীতে এই মুহূর্তে ডুবুরি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, বিআরডব্লিউটি এর ডুবুরি ইউনিট এবং কোস্ট গার্ডের ডুবুরি ইউনিট তারা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। তারা বাসটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয়দের প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে এই বাসটি যখন ফেরিতে ওঠে তখন বাসে যাত্রী ছিল না। অর্থাৎ আপনারা জানেন যে গত 25শে মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি বাস ডুবে যায়। ওই ঘটনায় 26 জন যাত্রী নিহত হয়। ওই ঘটনার পরেই কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে যে বাসে যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠতে হবে। ঠিক যে কারণে বাসের যাত্রীরা নেমে গিয়েছিল এবং বাসটি যাত্রী ছাড়াই ফেরিতে উঠেছিল এবং ফেরিতে ওঠার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই ফেরির যে ডালা সেই ডালাটি ভেঙে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাসটি পড়ে যায়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে বাসের যারা চালক এবং বাসের যিনি চালক এবং চালকের সহকারী যারা ছিলেন তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেক্ষেত্রে আশার কথা হচ্ছে যে এই বাসটিতে হতাহতের তেমন কোনো আশঙ্কা নেই। এখানে স্থানীয় একজন আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনি তো স্থানীয়, কি জানেন, কি দেখেছেন এই দুর্ঘটনায়? আসলে আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যেই কিন্তু একটু বাস 3 নম্বর ফেরিঘাটে রোজারিদের পরে কিন্তু পল্টন থেকে কিন্তু পড়ে যায়। সেখানে কিন্তু ব্যাপক প্রাণহানির একটা ঘটনা ঘটে। প্রায় 26 জনের মৃতদেহ সেখানে উদ্ধার করা হয়। তারই পুনরাবৃত্তি এই ঈদুল আজহা পার করে কিন্তু মানুষ কর্মস্থলে ফিরছিলেন এবং গাড়িতে পর্যাপ্ত যাত্রী ছিল। এখানে ড্রাইভার এবং হেল্পার এবং স্থানীয়দের ভাষ্য মতে ম্যাক্সিমাম যাত্রী নাকি গাড়ি থেকে নামানো হয়েছিল। কিন্তু কিছু লোক বলছে যে কিছু যাত্রী থাকতে পারে যারা অসুস্থ এবং বৃদ্ধ লোক আছে তারা নামে নাই। 4-5 জন এরকম একটা ভাষ্য আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি। কিন্তু আসলে এখানে আর কত প্রাণহানির ঘটনা ঘটলে প্রশাসনের আরও টনক নড়বে এবং সরকার ইতিমধ্যে একনেকে কিন্তু একটি প্রস্তাবনা করেছে পদ্মা ব্যারেজ। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের, দক্ষিণবঙ্গের মানুষের কিন্তু
প্রাণের একটা দাবি ছিল দ্বিতীয় পদ্মা সেতু। এই পদ্মা ব্যারেজের থেকেও কিন্তু পদ্মা সেতুটা অনেকটা ইম্পর্টেন্ট একটি বিষয় ছিল, কারণ এখান দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে। ধন্যবাদ। হ্যাঁ, এখানে স্থানীয়দের সঙ্গে আমরা যেটি কথা বলছি, তাদের প্রাণের দাবি এই রুটে একটি পদ্মা সেতু নির্মাণ, যাতে এ ধরনের দুর্ঘটনার প্রবণতা কমে আসে। তো স্থানীয় উনি যেটি বলছিলেন যে এই বাসটিতে যাত্রীর সংখ্যা তেমন ছিল না, তবে যারা অসুস্থ বৃদ্ধ যাত্রী 2-4 জন যদি থেকেও থাকতে পারে সেই বিষয়টি নিশ্চিত নয়। তবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে যেটি নিশ্চিত করেছেন যে এই বাসে কোনো যাত্রী ছিল না এবং বাসের চালকও ছিল না। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আসলেও কি অসুস্থ বা বৃদ্ধ 2-1 জন ছিল কি না। উদ্ধারকারী জাহাজ হামজা এখানে উদ্ধার কার্যক্রম শুরু করেছে, তাদের ডুবুরি ইউনিট এখানে কাজ করছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, উদ্ধার তৎপরতা এখানে চলছে। এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাসটি ঠিক 7 নম্বর ফেরিঘাটের এই জায়গাটিতেই রয়েছে। ডুবুরি ইউনিট আমাকে নিশ্চিত করেছেন যে বাসটি ঠিক এই জায়গাটিতেই হাসান হোসেন। পুনরাবৃত্তি আবার এই পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারের বিষয়ে সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বিদ্যুতের নতুন দাম নিম্ন আয়ের মানুষকে খানিকটা স্বস্তি দিলেও চাপে ফেলবে মধ্যবিত্তকে, এমন শঙ্কা নিয়ে মাসের হিসেব মেলাচ্ছেন জনগোষ্ঠীর একটা বড় অংশ। আর রফতানিমুখী শিল্পের উদ্যোক্তারা বলছেন বিদ্যুতের দাম বৃদ্ধিতে বাড়বে উৎপাদন খরচ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরও উস্কে দেয়ার। অর্থনীতিবিদরা মনে করেন 1 লাফে 20% পর্যন্ত দাম না বাড়িয়ে ধীরে ধীরে খাটটি সমন্বয় করা যেত। আশরাফুল ইসলামের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর পল্লবীর বাসিন্দা তানিয়া বেগম 2 রুমের ফ্ল্যাটে ব্যবহার করেন লাইট, ফ্যান, ফ্রিজ। গত মাসে বিদ্যুতে খরচ প্রায় 2500 টাকা। দাম বাড়ায় এখন তাকে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে গুনতে হবে বাড়তি আরও 500 টাকার মতো। আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য 500 টাকা অনেক। কাঁচা বাজার বলেন, মাছের দাম সবকিছু তো বাড়তি। সিলিন্ডার যে বাড়ছে, বিদ্যুৎ বিলও যদি এখন বাড়ে তাহলে আমরা কিভাবে চলবো? নতুন করে বিদ্যুতের 18 থেকে 20% বাড়তি দামে সবচেয়ে চাপে থাকবে মধ্যবিত্ত শ্রেণী। ব্যবহার ভেদে এসব গ্রাহকের মাসিক ব্যয় বাড়বে 100 থেকে প্রায় 1500 টাকা। বাড়তি টাকার জোগাড় নিয়ে অঙ্ক মেলে না টানাপোড়েনে থাকা অনেকের। 20% কি যাইতেই কোথায়? বোঝা উচিত ছিল যে আমি যে এত পার্সেন্ট এই জিনিসটা বৃদ্ধি করে দেবো, মানুষ কোথা থেকে দেবে? এটা তো মানুষের উপরে চাপাই দেওয়া হইতেছে। আমাদের ইনকামটা তো আর বাড়ে নাই। যদি হুট করে 1 মাসের ব্যবধানে যদি 700-800 টাকা বেড়ে যায়, তাহলে ভাই এটা আমাদের উপরে খুব বার্ডেন হয়ে যায়। শুধু বাসাবাড়ি নয়, শঙ্কায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও। রাজধানীর মিরপুরের একটি বেকারির হিসাব বলছে 3 মাসের ব্যবধানে এলপি গ্যাসে খরচ বেড়েছে মাসে 16 থেকে 17,000 টাকা। এখন বিদ্যুতে বাড়তি গুনতে হবে 4 থেকে 5,000 টাকা। একই অবস্থা অন্য ব্যবসায়ীদেরও। মজার দাম বাড়বে, তেলের দাম বাড়বে, চিনির দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। এই রুটিটা আমরা এখন কত বেশি 40 টাকা, বাদ দিয়ে আমার 50 টাকা বিক্রি করতে হবে। আমরা যদি হঠাৎ করে আবার জিনিসপত্রের দাম বাড়াই, কোনো কাস্টমার নিতে চাবে না। সিলিন্ডারের যে ভাড়া বাড়ছে এটাতে আমাদের না বিশ্বাস। এখন আবার বিদ্যুৎ বাড়ছে, আমরা ছোটখাটো দোকানদার, আমরা বেঁচে থাকাটাই খুব কষ্টকর হইব। বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা সংকটে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় রফতানিমুখী শিল্প উদ্যোক্তারা। আমরা তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না, তাহলে এই না পাওয়ার উপরে আবারও দাম বাড়াই দিচ্ছে। এটা মরার বেকাররা বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাস পাচ্ছি না, সব কিছু মিলে আমি আপাতত গার্মেন্টস সেক্টরের উজ্জ্বল ভবিষ্যৎটা এখনো দেখছি না। নিয়ন্ত্রণহীন এলপি গ্যাসের বাজার, 2 দফা জ্বালানি তেলের দাম বাড়ার পর বিদ্যুতেও বড় লাভ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরও উস্কে দেয়ার। এত দাম বৃদ্ধি এটা অসহনীয় হবে, মানে খুব সাস্টেনেবল হবে না এটা, এবং অর্থনীতিতে চাপ পড়বে, বিশেষ করে গ্রাহক পর্যায়ে সরাসরি বিদ্যুতের বিল এবং একই সঙ্গে যে পণ্যটা উৎপাদন করছে তার দাম বৃদ্ধি, এবং এটা বাড়লে মূল্যস্ফীতি অবশ্যম্ভাবী। এটা 10% পর্যন্ত চলে যায়, এখন নামানোটা কিন্তু অনেক কঠিন হবে। এদিকে গণশুনানির মতামত উপেক্ষা করে দাম বাড়াতে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের খুব একটা বাইরে যায়নি বিএআরসি, যা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিদ্যুৎ ও জ্বালানি পণ্যের ক্রমাগত দাম বাড়ার সরাসরি প্রভাব যেমন পড়বে গ্রাহকের উপর, তেমনি বাড়বে পরোক্ষ চাপও। উৎপাদন খাতের ব্যয় বাড়ায় দিন শেষে তার বোঝা কোনো না কোনোভাবে গিয়ে পড়বে সাধারণ মানুষের কাঁধেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে চালের দাম বেড়েছে, তবে সপ্তাহ ব্যবধানে কমেছে ডিম, মুরগির দাম। বাজার পরিস্থিতির এই মুহূর্তে খবর জানাতে রাজধানীতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ঈদের পর আজ প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আর শুক্রবারে কিন্তু ছুটির দিনগুলোতে মূলত সাপ্তাহিক আর মাসিক বাজার করতে আসেন ক্রেতারা। তবে আজ যেহেতু ঈদের পর প্রথম ছুটির দিন, সেই উপলক্ষে কিন্তু বাজারে ক্রেতার সমাগম কিন্তু বেশ কম, বাজার বেশ ফাঁকাই বলা যায়। ঈদের ছুটির রেশ এখনও যেহেতু রাজধানীতে কাটেনি, তার সেই প্রভাব কিন্তু রাজধানীর বাজারেও পড়েছে। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে সবজির বাজার মোটামুটি ফাঁকা, কিন্তু সবজির দামও কিন্তু কিছুটা কম। 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজির দাম কেজিতে প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। এখন পর্যন্ত কিন্তু সবজির দাম যদি জানাতে চাই যে শসা কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, পটল 40 থেকে 50 টাকা কেজি, কাঁকরোল 60 টাকা কেজি, পেঁপের কেজি 40 টাকা, বেগুনও কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন যে সরবরাহ ঠিক আছে, কিন্তু বাজারে ক্রেতা সমাগম কম। তবে ক্রেতার কাছে কিন্তু এই সবজির দামটাও কিন্তু একটু বেশি মনে হচ্ছে, যে ঈদ ভাঙা বাজারে কিন্তু দাম আরও কম হওয়া উচিত ছিল, তাদের কাছে এটাই মনে হচ্ছে। তবে রাজধানীর চালের বাজার কিন্তু বেশ চড়া। 28 চালের দাম, মিনিকেটের দাম, নাজির চালের দাম কিন্তু প্রত্যেক চালের প্রত্যেক ক্যাটাগরির দামই কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। যেরকম 28 চালের দাম কিন্তু বর্তমানে 28 চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা, যেটি এর আগে ছিল 48 থেকে 50 টাকা কেজি। মিনিকেট বিক্রি হচ্ছে কিন্তু 68 থেকে 74 টাকা, যেটি আগে ছিল 66 থেকে 67 টাকা কেজি। এই অনুযায়ী কিন্তু প্রতি 50 কেজির বস্তায় প্রায় 100 থেকে 150 টাকা কেজিতে কিন্তু চাল বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর বাজার থেকে সর্বশেষ খবরাখবর। যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। এবার আসছে বাজারের খবর। আসছে বাজেটে আবাসন ব্যবসায়ীরা এমন নীতি কৌশল চান যেন নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের দাম নিয়ে লুকোচুরির আশ্রয় নিতে না হয় তাদের। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও দাবি তাদের, যদিও অবৈধ অর্থ বৈধ করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। তবে ফ্ল্যাটের নিবন্ধন প্রক্রিয়া এমনভাবে করার পরামর্শ যেন রোধ হয় কর ফাঁকির প্রবণতা। সাইফুল ইসলামের রিপোর্ট। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রায়হান শরীফ। তারপরও পরিবারের জন্য একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন 3 বছরেরও বেশি সময় ধরে। সঞ্চয়ও করছেন, যদিও মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে না পেরে অধরাই থেকে যাচ্ছে সেই স্বপ্ন পূরণ। খুব ইনক্রিজ করতেছে, যা হচ্ছে আমাদের জন্য মিডিল ক্লাসের জন্য খুবই রেয়ার হয়ে যাচ্ছে। আমাদের যে ড্রিম, যে নিজের একটা ফ্ল্যাট থাকা বা নিজের একটা বাসস্থান থাকা, সেটা এখন খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের হিসাব, রড, সিমেন্ট সহ কাঁচামালের দাম বৃদ্ধির কারণে কয়েক বছরের ব্যবধানে ভবন নির্মাণে ব্যয় বেড়েছে 10 থেকে 20% পর্যন্ত। এমন বাস্তবতায় ফ্ল্যাটকে মধ্যবিত্তের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে বলে দাবি সংগঠনটির, যা বিক্রি মন্দার কবলে ফেলেছে খাতটিকে। নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতি, ইম্পোর্টেড আইটেমের ঊর্ধ্বগতি, ডলারের মূল্য বৃদ্ধি, সব কিছু মিলিয়ে ঢাকা শহরের মধ্যে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কে স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়াটা খুবই দুরূহ ব্যাপার। এই যে বিশ্ব যুদ্ধ পরিস্থিতিতে সব জায়গাতেই কিন্তু প্রাইস হিউজ বেড়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মানের হোটেল করতে গেলে এই ধরনের প্রোডাক্টের উপরে তারা যাতে একটা ছাড় দেয়। এর মধ্যেও বিক্রি হলে নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের আসল দাম নিয়ে চলে লুকোচুরি খেলা, যা সরকারকে বঞ্চিত করছে সঠিক রাজস্ব আদায় থেকেও। এমন দাবি তুলে নিবন্ধন হিসাবেও পরিবর্তন চায় রিহ্যাব। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কস্ট এইটিকে কমিয়ে এনে আপনার যে মূল্যে আপনি ফ্ল্যাট কিনছেন সেই মূল্যের উপরে আপনি রেজিস্ট্রিটা করে নেন। দরকার রেজিস্ট্রেশন কস্টটা আপনার মৌজা মাফিক আপনারা বাড়িয়ে দেন, তাহলে সবাই কিন্তু উইন-উইন সিচুয়েশন। তবে মন্দার কবল থেকে আবাসন খাতকে টেনে তুলতে আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার দাবি সংগঠনটির। এতে অর্থ পাচার কমে দেশে বিনিয়োগ বাড়বে বলে যুক্তি তাদের। আপনি যদি এটা কোনো অ্যারেঞ্জমেন্ট না করেন, তাহলে এই টাকা কিন্তু দেশে বাইরে চলে যাবে।
এবং বেগমপাড়া এইভাবেই তৈরি হয়েছে। তা আপনি আরেকটা বেগমপাড়া তৈরি করতে চান? সো আপনি একটা মেকানিজম করেন, একটা আইন করেন, রুল করেন, সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে টাকাটা দেশে বিনিয়োগ করার সুযোগ দেন। আমি এইটার পক্ষে। রাজস্ব ফাঁকি রোধে নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তনের সঙ্গে একমত হলেও অর্থনীতিতে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। সুযোগ না দিয়ে বরং যেটা করা উচিত, সব ধরনের ফ্ল্যাটের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, যে ল্যান্ডের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, এগুলোকে এনআইডির মাধ্যমে আমাদের টিনের সাথে যুক্ত করা। মধ্যবিত্তকে স্বস্তি দিতে পুরান ফ্ল্যাট বিক্রিতে নিবন্ধন ব্যয়ভার কমানোর দাবিও খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। কালো টাকা, অপ্রদর্শিত অর্থ কি বা তা কিভাবে তৈরি হয়, মূলধারার বিনিয়োগ তা ফিরিয়ে আনারই বা উপায় কি, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব আব্দুল মজিদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে টাকা আবার কিভাবে কালো হয়? এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। টাকা কালো হয় না কোনো সময়, টাকা টাকাই। প্রশ্ন বিষয়টা হচ্ছে যে আপনারা সাদা টাকা কালো টাকার বিষয় নিয়ে আলোচনা শুরু করলে তো বিষয়টা অন্যদিকে চলে যাবে। আমি যেটা বুঝতে পারি যেটা হচ্ছে যে আবাসন খাতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু অপ্রদর্শিত অর্থর বিষয় আসতে পারে, কারণ রেজিস্ট্রেশনে হয়তো এক ধরনের দেখানো হয় অথচ টাকা লেনদেন হয় অন্যভাবে, অন্য পরিমাণে। সেটার জন্য কিন্তু আয়কর আইনের ভিতরে পরিষ্কার করে সুযোগ রেখে দেওয়া আছে। এটা হচ্ছে অপ্রদর্শিত অর্থ হিসেবে বিবেচিত হবে, যেটা ওনারা প্রদর্শন করেন নাই রেজিস্ট্রেশনের সময় প্রকৃত অর্থটা, সেইটা তিনি রেজিস্ট্রেশনের কাগজপত্র এবং এগুলো দেখিয়ে তিনি বলবেন যে আমি এই টাকাটা ওখানে দেখাতে পারিনি, এই টাকাটা এই আমার আয় বা ব্যয় এইটা রেগুলারাইজ করার জন্য ওই আয়কর আইনের ওখানে পরিষ্কার করে বলা আছে যে একটা ট্যাক্স দিতে হবে প্লাস একটা জরিমানার একটা ব্যাপার আছে, এবং এটা কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা আছে। এখন এই জিনিসটাকে কালো টাকা সাদা টাকা করাবার বা অথবা আমাদের এই সুযোগগুলো দেন, এই ব্যাপারগুলো কিন্তু এখন অত্যন্ত অপ্রাসঙ্গিক এই জন্যই বলছি যে গত কয়েক বছর যাবত আয়কর আইনের ভিতরে এই আবাসন খাতকে উপলক্ষ্য করে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। যেহেতু দেওয়া হয়ে গেছে আইনে, আমি সে ব্যাপারে কোনো মন্তব্য যাব না। আমার পয়েন্ট হচ্ছে যে আমাদের অর্থনীতিতে যে আমরা যেটা বলি যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা মেলে না, মানে 7-8 নিচে রয়ে গেছে। অর্থাৎ এই যে একটা আবাসন খাতে একটা বড় ধরনের বিনিয়োগ, বড় ধরনের কেনা বেচা লেট, সেখানে যদি আমি করের ব্যাপারে একটা বড় ধরনের ছাড় দিয়ে রাখি বা তারা যদি পার হয়ে যান তাদের ওই সেক্টরের উন্নতির লক্ষ্য করে, তাহলে তো ওখান থেকে করটা আসছে না, বাট ইট ইজ অ্যাডিং টু দ্য জিডিপি গ্রোথ এবং জিডিপিতে করছেন। ফলে এই জন্যই কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও যে আমাদের মিলে না, মানে কমে যাচ্ছে বা হচ্ছে, এবং অর্থনীতির যে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, এটাও একটা অনেকগুলো কারণের এটাও একটা কারণ। এই জন্যই বলছি যে আবাসন খাত বলে না, যে কোনো খাতেরই যদি লেনদেনের সময় যদি কোনো কারণে তারা যদি অপ্রদর্শন করে না থাকেন, সেটা প্রদর্শন করবার ট্যাক্স দিয়ে জরিমানা দিয়ে প্রদর্শন করবার সিস্টেম আছে। এটা আপফ্রন্ট উঠিয়ে দেওয়ার কোনো বিষয় না যে এইরকম ধরনের হয় সেই জন্য আপনার এটার উপরে কর নাই বা আপনাকে সুযোগ, এবং ওই সুযোগ অপ্রদর্শিত অর্থ গ্রহণের সুযোগের আইনটাকেই অনেকে টুইস্ট করে এটাকে কালো টাকা সাদা টাকা করবার একটা সুযোগ রেখে, অর্থাৎ কারোর যদি অবৈধ টাকা থাকে সেই টাকা দিয়ে তিনি ফ্ল্যাট কিনলেন, সেই ব্যাপারে তার কিছু বলা হবে না, তার কিছু করা হবে না, প্রশ্ন করা হবে না। এতে বোঝা যাবে যে এটা একটা অত্যন্ত অনৈতিক কাজ, কারণ রাষ্ট্র সকলেই সমান সুযোগ পাবে। যে লোক ন্যায্য টাকা আছে, যার টাকা আছে, সৎ আয় আছে, সে 40 লাখ টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনতে পারতো, ওই যদি কাউকে আমি বলি যে না আপনার এই অবৈধ টাকা দিয়ে আপনি কেনেন, আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, তাহলে তো সে 60 লাখ টাকায় ওই জিনিসের দাম তুলবে। এইভাবে অর্থনীতিতে কিন্তু বৈষম্য সৃষ্টি হয়। তা সুতরাং এই বৈষম্য সৃষ্টির, তাই যে খাতেই হোক বৈষম্য সৃষ্টির কোনো উপায় উপলক্ষ রাখা এই জন্যই সুযোগ নাই, এবং এটা অতীতে যা হয়েছে সেটা তারা সেই সময় সেই অবস্থায়
এই ব্যাপারে কোনো কমেন্ট করার কিছু না, কিন্তু এখন থেকে স্পষ্ট হওয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কালো টাকার এই প্রভিশন দুইটা শেষে যে দুটো সর্বশেষ দেওয়া ছিল সেটা কিন্তু তারা সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছেন, উঠাই নিয়েছেন। সুতরাং এখন আবার কালো টাকা সাদা আপনার টাকার কাছে কথা আমার বা একটু এগুলো যদি আসার কোনো কথা কিন্তু নেই। একটু যদি জানতে চাই যে এই অপ্রদর্শিত অর্থতে যে সেটিকে বন্ধ করতে আসলে রাষ্ট্র কতটুকু তৎপর? না, বন্ধ করবার দরকার নাই তো। অপ্রদর্শিত অর্থ যদি কারোর হয়েই থাকে যে সে দেয়নি, ওখানে দেখাতে পারেনি, 50 লাখের জায়গায় 25 লাখ দেখিয়েছে, সেটা এই অপ্রদর্শিত অর্থ সে ট্যাক্স দিয়ে, ট্যাক্স এবং জরিমানা দিয়ে যেটা আইন আছে তাতে সে রেগুলার করে নেবে, এটা তার দায়িত্ব। এটা রাষ্ট্র কমাতে যাবার কিছু নাই। রাষ্ট্র কমাতে যাবার ব্যাপার হবে যে আমি এই এরকম হয়, অপ্রদর্শিত হয় বা এটা সুবিধা হয়, সেই জন্য আপনাকে আমি এটা করের আওতায় দিয়ে দিলাম, কর নিব না বা আপনারা কম নেব বা আপনার কোনো প্রশ্ন করা হবে না, এই ধরনের অনৈতিক কথাবার্তা, অসাংবিধানিক কথাবার্তা সুযোগ সুবিধা দেওয়াটা সুযোগ নাই। এই জন্যই যে আমার ট্যাক্স জিডিপি রেশিওটা একটা নিম্নতম পর্যায়ে পড়ে রয়েছে, আমার ইকোনমিতে টাকা পয়সা লেনদেন হচ্ছে, আমার ইকোনমিতে টাকা পয়সা বিনিয়োগ হচ্ছে, কিন্তু তার উপরে ট্যাক্স নেওয়া হচ্ছে না বা দেওয়া যাচ্ছে না, নেওয়া হচ্ছে না। এই ট্র্যাপে পড়বার কোনো স্কোপ নাই। স্যার, যখনই বাজেটের কথা আসে তখনই কিন্তু আমরা কালো টাকা সাদা করার সুযোগের একটি ব্যবসায়ীদের একটি দাবি থাকে। আমি একটু জানতে চাই যে আপনি যেটি বললেন সেটির প্রেক্ষিতে যদি বলি যে ঘুষ দুর্নীতির যে থেকে মাধ্যমে যে উপার্জিত যে অর্থ আছে সেটি ব্যবহারে বা বিনিয়োগের ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি বা কি সুযোগ কি আছে কিনা? সেইটা ব্যবহার এবং পর্যবেক্ষণের কোনো আলাদা পরামর্শ নাই। পরামর্শ এটাই হচ্ছে যার যে টাকা সেটা তিনি ডিক্লেয়ার করবেন, তারপরে ট্যাক্স দেবেন। আর শাস্তি কি আছে এটা এই এর ফলে ঘুষ দুর্নীতির যে অর্থ বা বন্ধ সেটির কোনো শাস্তির বিধান আছে কিনা? শাস্তির বিধান তো অবশ্যই ওইটাই তো হচ্ছে যে তিনি সেই টাকা কেন কোত্থেকে পাইছেন সেই টাকা বলে তিনি কর দেবেন না, যতক্ষণ না দেবেন এটা কালো টাকা হিসেবে। এবং এর উপরে আইনের পরিষ্কার অনেক ধরনের আছে যে আপনি ডিসক্লোজ করেন নাই, আপনি কর দেন নাই, আপনাকে জেল জরিমানা পর্যন্ত পুরো ধরনের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। শাস্তির আবার বিধান কি? শাস্তি তো পরিষ্কার সিস্টেমেই ইউ উইল ফল ইন, যে আপনি এই টাকা যদি ব্যবহার করেন কোনো জায়গায়, যে আপনি একটা বিল্ডিং বানালেন বা কিছু করলেন, আপনার তো জিজ্ঞেস করা হবে যে আপনি টাকা কোত্থেকে পাইছেন। কোনো শাস্তির বিধান না থাকায় কি আসলে সাধারণ শাস্তির দৃশ্যমান না থাকায় কি আসলে বিনিয়োগকারীরা এটিতে আসলে অনিচ্ছা প্রকাশ করে বা অনিচ্ছা? বিধান আছে কিন্তু প্রয়োগ হয় না, প্রয়োগ করে না। এই যে যেমন এখন বাজেটের সময় এসে কালো টাকা সাদা টাকার দেনদার বা তোলা হচ্ছে এবং সেইটা যদি শোনা হয় বা দেখা হয় তো ওইটাই তো শাস্তিকে উপেক্ষা করা বোঝাবে। অনেক ধন্যবাদ আপনাকে এই সময় বাণিজ্যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, জনাব আব্দুল মজিদ আমাদের সাথে যুক্ত ছিলেন। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। ঈদের পর নাটোরের প্রথম সাপ্তাহিক হাট আজ থেকে শুরু হলো। হাটে চামড়া বিক্রি করতে দেশের 33 জেলা থেকে চামড়া আসতে শুরু করেছে। বিস্তারিত জানাতে শহরের চক বৈদ্যনাথ এলাকায় আছেন রিপোর্টার আল মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোর আজ সাপ্তাহিক হাট ঈদের পরে। এই হাটের প্রথম দিনে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু চামড়া আসা শুরু করেছে। দেশের 33টা জেলা থেকে প্রতি বছর ঈদের পর এই চামড়া নাটোরের বাজারে আসে এবং এই চামড়াগুলো এখান থেকে ট্যানারি মালিকরা 1 মাস ব্যাপী ধরে কিনতে থাকেন। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে গত বুধবার থেকেই আজকের হাট উপলক্ষে চামড়া আসা শুরু হয়েছে এবং ট্যানারি মালিকরা এখন পর্যন্ত সরাসরি না এলেও তাদের প্রতিনিধিদের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু চামড়া কেনা শুরু করে দিয়েছেন। একটা বিষয় দেখছি যে প্রথম পর্যায়ে তারা কিন্তু ছাগলের চামড়া এবং খাসির চামড়া, ভেড়ার চামড়া সেটি কিন্তু প্রথমে পর্যাপ্ত পরিমাণ ট্যানারি মালিকরা কিনেছেন। ইতিমধ্যে 60 থেকে 70 হাজার ছাগলের চামড়া কিন্তু কেনা হয়েছে এবং ঢাকায় পাঠানো হয়েছে। সকাল থেকে যেমন আমরা দেখছি চামড়া নামানো হচ্ছে, তেমনি কিন্তু নাটোর থেকে কেনা যে চামড়া সেটি কিন্তু ঢাকা পাঠাতেও আমরা দেখেছি।
এবং সেই চামড়াগুলো কিন্তু দ্রুত সাথে চলে যাচ্ছে। একটা বিষয় যেটি বলতে পারি যে এখন পর্যন্ত মোটামুটি নগদ টাকায় কিন্তু এখানে চামড়া কেনা হয়েছে এবং সরাসরি সেই ট্রেনারি মালিকরা চলে গেছে এবং নির্ধারিত যে দাম রয়েছে সেই দামের মধ্যেই কিন্তু এখানে কেনা শুরু হয়েছে এবং নির্ধারিত দামের যে সরকার বেঁধে দিয়েছে সেই অনুযায়ী কেনা শুরু হয়েছে। তো এই ছিল আমার নাটোরের চামড়ার বাজারের সর্বশেষ। যুক্ত ছিলাম নাটোর থেকে। Thai Aluminium. The better is now the best. এবার বাণিজ্যের খবর। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বেশ পিছিয়ে দেশের তৈরি পোশাক শিল্প। এজন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ইউরোপ আমেরিকায় সৃষ্ট অর্থনৈতিক মন্দাকে সামনে আনছেন উদ্যোক্তারা। এই অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে আসছে বাজেটের প্রণোদনা বাড়ানোর পাশাপাশি শুল্ক পরিশোধেও ছাড় চেয়ে প্রস্তাব দিয়েছে বিজিএমইএ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2024-25 অর্থ বছরের তৈরি পোশাক খাত থেকে $39 বিলিয়ন বেশি রপ্তানি ঘরে তোলার পর চলতি অর্থ বছরের জন্য $44.5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অথচ মে পর্যন্ত 11 মাসে এসেছে $35.31 বিলিয়ন। বৈশ্বিক নানা সংকটে ইউরোপ আমেরিকার বাজারে সৃষ্টি হয়েছে অর্থনৈতিক মন্দা। এতে কমে গেছে ভোক্তা ব্যয়, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে। যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, নানা রকম বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতিতে একটা মন্দাভাব চলছে, যে কারণে বিক্রি কমে গেছে ইন্টারন্যাশনালি। আন্তর্জাতিকভাবে যখন বিক্রি কমে যায় তখন আমাদের অর্ডার সংখ্যা কমে যায়। এই যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, এটাতে আমাদের রপ্তানির যে একটা প্রবৃদ্ধি ছিল সে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দরদাম নিয়েও কড়াকড়ি করছে। বাজার মন্দার কারণে চলতি জুন থেকে আগামী আগস্ট পর্যন্ত ক্রয়োদশ কমলো, পরের 3 মাসে ক্রয়োদশ বাড়বে বলে আশা করছেন বিজিএমইএ নেতারা। কাজ কিন্তু ওই পরিমাণ এই মুহূর্তে নেই। সো কাজ এখন হয়তো সামনে ঢুকবে। এগুলি আপনার এক্সপোর্ট হইতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওই টাইমটাতে একটু পিক আশা করতেছি। ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন ও ভারত নানা কৌশলে ক্রেতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে কৌশল নির্ধারণের তাগিদ দিচ্ছেন গার্মেন্টস মালিকেরা। এজন্য আসছে বাজেটে গার্মেন্টস শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। ট্যাক্সেশন 1% যেটা আমাদের ট্যাক্স কেটে নেওয়া হয় ডিউরিং আমরা যখন রেমিটেন্স আমরা রিসিভ করি, সেটাকে কমিয়ে 0.65 নিয়ে এসে সেটাকে মূল ট্যাক্সেশন হিসেবে ধরে আমাদেরকে যেন আর আশেপাশের কোনো ট্যাক্স ধার্য করা না হয়, ওটা থেকে অব্যাহতি চেয়েছি। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র 2161টি গার্মেন্টস এবং বন্দরনগরী চট্টগ্রামে 464টি কারখানা রয়েছে, যেখানে সরাসরি কর্মরত রয়েছে 40 লাখের বেশি শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁর পাইকারি আড়তে ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, নাগ ফজলি আমের সরবরাহ বেড়েছে। বিস্তারিত জানাতে জেলার পাইকারি আড়তে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। চলছে মধুমাস, বাহারি ফলের সমাহার এই মুহূর্তে। তবে সবচাইতে বেশি এই মুহূর্তে বাজারে এসেছে তা হলো আম। আমের বাহারি জাত, বাহারি রকমের এই আমের এই মুহূর্তে আড়ত এবং বাজারে কিন্তু একদম ঠাসা। বিশেষ করে নওগাঁর এই অঞ্চলের যে আমগুলো রয়েছে, এই আমগুলোর মধ্যে অন্যতম গোপালভোগ, নাগফজলি, হিমসাগর, ল্যাংড়া এবং হাড়ি ভাঙা, এই আমগুলো কিন্তু একেবারে তৃণমূল যারা খামারি বা যারা এখানে চাষ করেছেন, বাগান মালিক, তারা নিয়ে আসছেন। প্রতি সপ্তাহে আমের সরবরাহ ব্যাপক পরিসরে বৃদ্ধি হচ্ছে। কিন্তু কাঙ্ক্ষিত দামের জায়গাটা কিন্তু কমছেন, সেই সাথে ব্যাপারী উপস্থিতি কম হওয়ার দরে টাকা ন্যায্য পাচ্ছেন না এমন অভিযোগ যারা বাগান মালিক তারা বলছেন। আমরা একটু এখানকার বাজারে যে কেনা বেচার যে চিত্র, তাদের বিশেষ করে ল্যাংড়া রয়েছে, ল্যাংড়া বা গোপাল মন বিক্রি হচ্ছে 500 থেকে 15 টাকা মন দরে। অন্যদিকে যেটা হিমসাগর বা গোপাল যাতে 1200 টাকা, যেটা বিগত বছর কিন্তু সর্বোচ্চ 2000 টাকার উপরও বিক্রি করেছিলেন বলছেন বাগান মালিক। এবার থেকে এরকম বাজার কিছুটা কম হওয়ার কারণে একসঙ্গে কিছুটা হতাশ প্রকাশ করছেন, আবার যারা ক্রেতা তারা কিছুটা সন্তোষ প্রকাশ করছেন। বেশ কম দরে এই আম এখানে তারা কিনছেন।
এখানে আমরা বাজার ব্যবস্থাপনা দেখছিলাম জেলায় প্রায় 30,000 হেক্টর জমিতে বাগান রয়েছে এবং এই 31,000 হেক্টর জমিতে এখানে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম পাওয়ার একটা লক্ষ্য করা হয়েছে, যেটি এই জুন থেকে শুরু হয়ে আগামী আগস্টের শেষ পর্যন্ত কিন্তু ধাপে ধাপে এই আম বাজারজাত হবে এবং একটা ক্যালেন্ডার বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পরিপক্ক আম বাজারজাত করা, সেই সাথে সুষম বাজার ব্যবস্থা নিশ্চিত করা, অসাধু কোনো পন্থা অবলম্বন যেন না করে, এগুলো নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা তদারকিও চালানোর কথা জানিয়েছে। এই সার্বিক নওগাঁয় বাজার ব্যবস্থাপনার খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁ থেকে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। ও টিভি কিনছে, ঘটনা কি? তোমরাও পারবে মাত্র 299 টাকায়। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। বড় হয়ে কি হতে চাও? স্যার ডাক্তার। বায়োলজি শূন্য পেয়ে ডাক্তার। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে পঞ্চবটির চর সৈয়দপুর দ্বিতল সড়ক। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্পের 1.5 কিলোমিটারেরও ঢালাই এখনো বাকি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়ক যোগাযোগ সহজ করতে 2022 সালে শুরু হয় মুক্তারপুর পঞ্চবটি সড়কের আধুনিকায়ন। এই প্রকল্পের একটি অংশ পঞ্চবটি চর সৈয়দপুর দ্বিতল সড়ক। চলতি জুলাইয়ের শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে 6.28 কিলোমিটার দীর্ঘ এই দ্বিতল সড়ক। 36 ফুট চড়া 2 লেনের দ্বিতল সড়কের 90 মিটার পরপর এক্সপানশন জয়েন্ট এবং পিচ ঢালাই টপ লেয়ার স্থাপনের প্রস্তুতি চলছে। এরপরই হবে রোড মার্কিং। দ্বিতল সড়কে গুনতে হবে টোল। তবে 54 ফুট চড়া 4 লেন বিশিষ্ট নিচতলা থাকবে আগের মতোই টোল ফ্রি। টোটাল এলিভেটেড রোডের লেন্থ হতেছে 8.68 কিলোমিটার। এটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। জুলাই শেষ নাগাদ এলিভেটেড রোডটা, দ্যাট মিনস দ্বিতল সড়কটা আমরা জনগণের জন্য মুক্ত করে দেব। তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত 8 কিলোমিটার সড়কের প্রায় 1.5 কিলোমিটারের ঢালাই এখনো বাকি। প্রকল্পের দীর্ঘ শত্রুতায় ভোগান্তিতে স্থানীয়রা। রাস্তাটা চালু হয়ে গেলে ভোগান্তি অনেক কমে যাবে। এটা শেষ হলে আমাদের সবার জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো। উপরে ওঠা নামার আগামী ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। টোটাল প্রোগ্রেস আমাদের এখন পর্যন্ত প্রায় 93%। হোপফুলি টোটাল প্রজেক্ট আমরা হ্যান্ডওভার ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে করে ফেলব। 2242 কোটি 77 লাখ টাকার মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের সার্বিক অগ্রগতি 94%। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে BMW M8 ও BMW-E7 Pro নামে দুটি অত্যাধুনিক ইলেকট্রিক ভেহিকেল উন্মোচন করেছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিরঝিলের এমপি থিয়েটারে আকিজ ভেঞ্চার ঈদ ফেস্টের আয়োজন করা হয়। উৎসব উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিনের মা মনোয়ারা বেগম। এ সময় শেখ শামীম উদ্দিন জানান, শুধু ব্যক্তিগত গাড়িই নয়, আকিজ ভেঞ্চার গ্রুপ পরিবেশ বান্ধব প্রযুক্তির একটি সম্পূর্ণ ইকোসিস্টেম গড়ে তুলছে, যা জীবাশ্ম জ্বালানির উপর বাংলাদেশের নির্ভরতা কমাবে। ইলেকট্রিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগ করার প্রতিশ্রুতিও দেন তিনি। পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রিক জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সঙ্গে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে শেয়ার হোল্ডাররা। অনুমোদন উপলক্ষে বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ সাধারণ সভার আয়োজন করে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান SM শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের ভাইস চেয়ারম্যান SM আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম, উদ্যোক্তা পরিচালক SM নুরুল আল রেজভি ও SM রেজাউল আলম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই একীভূতকরণ কার্যক্রম ওয়ালটনের প্রযুক্তি উদ্ভাবন ভিত্তিক কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে জানান আলোচকরা। বিশ্ববাজারের অস্থিরতা প্রভাব পড়তে শুরু করেছে ক্রিপ্টো মুদ্রার দরে। সপ্তাহ ব্যবধানে কমেছে বিটকয়েনের দাম। একই ধারাবাহিকতায় নিম্নমুখী ইথার, সোনালা আর বাইন্যান্সও।
অস্থিতিশীল ভার্চুয়াল মুদ্রার বিশ্ববাজারে নিম্নমুখী রয়েছে প্রায় সব ক্রিপ্টোকারেন্সির দাম। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেড ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে 15.09% কমেছে জনপ্রিয় বিটকয়েনের দাম। শুক্রবার সকালে প্রতিটি বিক্রি হয়েছে $৬২,৩২। এক বছর আগের তুলনায় যা 39.81% কম। মাস ব্যবধানে 26.5% বেশি কমে এক একটি ইথার বেচা কেনা হয়েছে $1,722.35। এক সপ্তাহে কমেছে প্রায় 14.41%। সপ্তাহ ব্যবধানে সোলানার দাম 17.46% কমে এক একটি মুদ্রার দাম নেমেছে $67.16। নিম্নমুখী রয়েছে বাইন্যান্সের দামও। এক সপ্তাহে 7.84% কমে এই ক্রিপ্টো মুদ্রার দাম নেমেছে $592.60। ঈশিতা আক্তার, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চাহিদা নিয়ে মুখোমুখি অবস্থানে ওপেক এবং রাশিয়া। বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা কমার যে গুঞ্জন চলছে, বাস্তবে তার কোনো প্রমাণ নেই জানিয়ে ওপেকের প্রধান বলেছেন পূর্বাভাসের কোনো পরিবর্তন হচ্ছে না। তবে রুশ উপপ্রধানমন্ত্রী বলেছেন বাজার এখন চরম অনিশ্চয়তার মুখে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বিশ্ব তেল বাজারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন জ্বালানি খাতের শীর্ষ নেতারা। ওপেকের মহাসচিব হাইতাম আল গায়েসাফ জানিয়েছেন বিশ্বজুড়ে তেলের চাহিদা কমার যে গুঞ্জন চলছে, বাস্তবে তার কোনো প্রমাণ নেই। উল্টো চলতি বছরে প্রতিদিন তেলের চাহিদা 12 লাখ ব্যারেল করে বাড়ছে। সাময়িক কোনো ভূ রাজনৈতিক সংকটের কারণে তেল শিল্পে বিনিয়োগ বন্ধ না করারও তাগিদ দেন তিনি। চাহিদা কমে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। ভবিষ্যতের চাহিদা মেটাতে আমাদের অনেক আগে থেকেই বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। তবে ওপেকের এই আশাবাদের সঙ্গে একমত নন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক। সৌদি জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ইতিহাসে অন্যতম বড় তেল সরবরাহ সংকট তৈরি হয়েছে। এতে করে তেলের বাজার কোন দিকে যাবে তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মাত্র কয়েক বছর আগের হিসাব নিকাশ এখন পুরোপুরি বদলে গেছে বলেও মনে করেন তিনি। এই মুহূর্তে তেলের চাহিদা নিয়ে আসলে কি আশা করা যায় তা কেউ সঠিকভাবে জানে না। অনিশ্চয়তা বহুগুণ বেড়ে গেছে। এই অনিশ্চয়তা শুধু জ্বালানি খাতে নয়, বরং সামগ্রিক অর্থনীতির মধ্যেই বিরাজ করছে। অবশ্য নোভাক আশ্বস্ত করেছেন চলমান এই অস্থিতিশীল পরিস্থিতি এবং বৈশ্বিক তেলের বাজারের যে কোনো বড় পরিবর্তন সামাল দিতে প্রস্তুত রয়েছে ওপেক প্লাস জোট। নূরে জান্নাত, সময় সংবাদ। গ্রেট নিকোবর দ্বীপে ভারতের মেগা প্রকল্প নির্মাণের পরিকল্পনা নিয়ে বাড়ছে উত্তেজনা। মালাক্কা প্রণালীর প্রবেশদ্বারে থাকা এই দ্বীপকে সাজানো হচ্ছে ভারতের নিজস্ব হরমুজ প্রণালী হিসেবে। বিশ্লেষকরা বলছেন এর নেপথ্যে লুকিয়ে আছে চীনকে দাবিয়ে রাখার ভূকৌশলগত ছক। ভূরাজনীতির দাবার বোর্ডে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান ঠিক যেন চীনের গলার কাঁটা। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে হলেও এটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অতি গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীর একদম দোরগোড়ায় অবস্থিত। এই প্রণালীটি চীনের জন্য কতটা সংবেদনশীল তা বোঝা যায় একটি পরিসংখ্যানে। বেজিং এর অপরিশোধিত তেল আমদানির 80% এবং মোট বাণিজ্যের 2/3 পরিবাহিত হয় এই রুট দিয়ে। স্বাভাবিকভাবেই $11 বিলিয়ন এই মেগা প্রকল্পের মাধ্যমে ভারত এখানে যে বেসামরিক, সামরিক বিমানবন্দর ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে তা মালাক্কার উপর দিল্লির একাধিপত্য ও কড়া নজরদারির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান যেভাবে বিশ্ব রাজনীতির ছড়ি ঘোরায়, ভারতও গ্রেট নিকোবরকে ব্যবহার করে ভারত মহাসাগরে ঠিক একই রকম চোখ পয়েন্ট সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছে। প্রাথমিকভাবে এই প্রকল্পকে সিঙ্গাপুর বা হংকং এর মতো কেবলই একটি বাণিজ্যিক হাব হিসেবে ব্র্যান্ডিং করা হলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাধার মুখে মোদী সরকার এখন এর জাতীয় নিরাপত্তা ও কৌশলগত দিকটিকে সামনে আনছে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মতে দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতিতে ভারতের এই ভৌগোলিক অবস্থানের ফায়দা নেওয়াটা অত্যন্ত যৌক্তিক।
কৌশলগত এই উচ্চাকাঙ্ক্ষার উল্টো পিঠেই লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়, যাকে বিরোধীরা বলছেন উন্নয়নের নামে ধ্বংসলীলা। এই মেগা প্রকল্পের জন্য দ্বীপের প্রায় 16% ভূমি ব্যবহৃত হবে, যার সিংহভাগই আবার আদিম যাযাবর উপজাতি সম্পেন ও স্থানীয় নিকোবরী সম্প্রদায়ের সংরক্ষিত বনাঞ্চল। পরিবেশবিদ ও গণহত্যা বিশেষজ্ঞদের স্পষ্ট হুঁশিয়ারি, এই প্রকল্প প্রায় 10 লাখ গাছ কেটে ফেলবে এবং আগামী 3 দশকে এখানে 3.5 লাখ মানুষের কৃত্রিম বসতি তৈরি হবে, যা দ্বীপের আদি বাসিন্দাদের জন্য এক প্রকার মৃত্যুদণ্ড বা আন্তর্জাতিক অপরাধের সমতুল্য। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদ্যুতের দাম বৃদ্ধি চাপ বাড়াবে মধ্যবিত্তের উপর, শিল্পের উৎপাদন খরচ নিয়ে চিন্তায় উদ্যোক্তারা, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। আবারও অস্থির রাজধানীর চালের বাজার, কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে দাম। সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। সবজির বাজারে স্বস্তি, দাম কমেছে ডিম মুরগির। এবং আসছে বাজেটে ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কমানোর দাবি আবাসন ব্যবসায়ীদের। খাতের স্থবিরতা কাটাতে চান, কালো টাকা সাদা করার সুযোগ, কর ফাঁকি রোধে সরকারকে সজাগ থাকার পরামর্শ। ছিল এই সময়ের বাণিজ্য। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।